শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা নিয়মিত শুনছেন টান টান রহস্য ধারাবাহিক উত্তরের বারান্দা। অমিত হত্যা রহস্য প্রায় সমাধানের পথে। আর মাত্র 2টি পর্বে উন্মোচিত হবে রহস্য জাল। কেন অমিতকে খুন হতে হলো, কে খুন করলো, কেনই বা করলো, আমরা জানব। লালবাজারের স্পেশাল পুলিশ ফোর্স নরেন্দ্রপুর যাচ্ছে লুকিয়ে থাকা উগ্রপন্থীদের ধরার জন্য। সঙ্গে গৌতম এবং আদিত্য। আজ 15 পর্ব। পুলিশ কনভয় গড়িয়া ছাড়িয়ে কামালগাজীর রাস্তা ধরল। শোনো, আমরা কিন্তু এই গাড়িতেই থাকবো। ওদের ক্যাপচার করার সময় ওরা গুলি টুলি চালাতেই পারে। তুই শুধু বাড়িটা চিনিয়ে দিবি, তারপর যে লোকটা ওদের শেল্টার দিচ্ছে তাকে চিনিয়ে দিবি, ব্যাস তোর কাজ শেষ। গৌতম দ্রুত কথাগুলো বলল। অল্প কিছুক্ষণ পরেই কনভয় সাউথফিল্ড হাউজিংয়ের সামনে দাঁড়ালো। স্পেশাল ফোর্সের কমান্ডোরা নিঃশব্দে নিমেষের মধ্যে বাড়িটা ঘিরে ফেলেছে। মেন গেটটা বন্ধ। গেটের সামনে একজন সিকিউরিটি মাটিতে কিছু বিছানা করে ঘুমোচ্ছিল। ভবতোষ ধারার ঘুম ভেঙে গেল। ঘুম চোখে বোঝার চেষ্টা করছিল কি হচ্ছে। আদিত্য স্পেশাল ফোর্সের কমান্ডারকে বলল, ওই লোকটা। দুজন কমান্ডো গেট টপকে ভিতরে ঢুকে পড়েছে। ভবতোষ বালিশের তলা থেকে পিস্তল বার করার চেষ্টা করছে। সেটা চালাবার আগেই একজন কমান্ডো তাকে জাগতে ধরল। আরও দুজন কমান্ডো এখন বাড়ির ভেতরে। দুজন ভবতোষকে ধরে রেখেছে। একজন ভবতোষের মুখে কিছু একটা গুজে দিয়ে প্লাস্টার দিয়ে আটকে দিল। অন্যজন ভবতোষের দুটো হাত পেছনে নিয়ে গিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। ফ্ল্যাট 8-এর টপ ফ্লোর। আদিত্য চাপা পড়ে গেল। উই নো। কমান্ডার আদিত্যর গাড়ির পাশে দাঁড়িয়ে ওপর দিকে দৃষ্টি আকর্ষণ করল। কয়েকজন কমান্ডো ছাদ থেকে দড়ি বেয়ে ফ্ল্যাট 8-এর বারান্দায় নেমে পড়েছে। আধ ঘন্টার নিঃশব্দ অভিযান। লুঙ্গি গেঞ্জি পরা ভবতোষ ধারা, হাফ প্যান্ট পরা 3 জন উগ্রপন্থী এবং রাত পোশাক পরা 2টি মেয়ে। এই কজনকে নিয়ে পুলিশ কনভয়ে তোলা হলো। দৃশ্যটা আদিত্যকে হেসে ফেলতে বাধ্য করল। গৌতম বলল, হাসছিস কেন? আমরা লাকি। 1 ফোঁটা ব্লাড শেড না করেই 3টি মোস্ট ওয়ান্টেড টেররিস্টকে আমরা ধরতে পেরেছি। তার সঙ্গে ওদের শেল্টার দেওয়া লোকটাকেও আমরা ধরেছি। একটা কাজ কিন্তু বাকি আছে। আদিত্য গম্ভীরভাবে বলল, কি কাজ? শিল্ড সিকিউরিটির মালিক শান্তি মুখার্জিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই মাত্র মেসেজ এলো। আর কি কাজ? দেখবি, চল, কি কাজ আছে দেখাবো। আদিত্যর নির্দেশে গৌতমের গাড়িটা 35 মিনিট ধরে তারাতলা পুলিশ কোয়ার্টারের দিকে চলল। কোথায় যাচ্ছিস? এ তো পুলিশ কোয়ার্টার। গৌতমের গলায় দ্বিধা। 3 তলায় যাব। চল আমার সাথে। তোর বডিগার্ড দুজনকেও সঙ্গে নিয়ে নে। 3 তলায় উঠে একটা দরজায় নক করল আদিত্য। 2বার নক করার পর দরজাটা খুলল। এ কি আদিত্যদা, এত সকালে? গৌরাঙ্গ অবাক হয়ে গেল। অ্যাডিশনাল কমিশনার সাহেব তোকে নিতে এসেছেন। না, ঘরের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করিস না। আমাদের সঙ্গে 2 জন আর্মড পুলিশ আছেন। গৌরাঙ্গ সাঁতরা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে অ্যারেস্ট করবেন কেন? আমার এগেনস্টে চার্জটা কি? গৌরাঙ্গ সাঁতরা আকাশ থেকে পড়ল। 2টো চার্জ। 1, উগ্রপন্থীদের সাহায্য করা। 2, অমিত দাসকে খুন করা। গৌতমের ইশারা পেয়ে বডিগার্ড দুজন দুদিক থেকে গৌরাঙ্গের 2 হাত
চেপে ধরল। সিরাজুল আর তার বাবাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি দেওয়া হয়েছে অনিল দাসকেও, যদিও অনিলের মেজাজ সপ্তমে চড়ে আছে, বলছে পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করবে। গৌতমের কনফারেন্স রুমে এখন আদিত্য বক্তা, শ্রোতা গৌতম দাশগুপ্ত ও এসটিএফ কয়েকজন কর্তা। অমিত দাসের বাবা নকুল দাস যখন তার ছেলের খুনের কিনারা করার জন্য আমার কাছে আসে, তখন আমি ধরেই নিয়েছিলাম এর মধ্যে কোনো রহস্য নেই। একটা হিন্দু ছেলের সাথে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি ইব্রাহিম মাসুদ, তিনিই অমিতকে খুন করিয়েছেন। একটা সহজ সরল ঘটনা। মাসুদ এলাকার মাফিয়া, নানা রকমের 2 নম্বরি ব্যবসা তিনি করেন, যার জন্য অনেক মাসলম্যান তিনি পোষেন। তাদেরকে দিয়ে একটা নিরীহ ছেলেকে মেরে দেওয়া তার কাছে কোনো কঠিন বিষয় নয়। অমিতের বন্ধু সিরাজুল, এমনকি অমিতের প্রেমিকা আলিনাও বিশ্বাস করে মাসুদ সাহেবই খুনটা করিয়েছেন। কাজেই আমিও তাই বিশ্বাস করতে শুরু করলাম। তবে দুটো জিনিস আমার কাছে খটকা লেগেছিল, বিশেষত খুনের সময়টা। আলিনা আর অমিত তো অনেক দিন ধরেই মেলামেশা করছিল। অক্টোবর মাসে এমন কি ঘটল যাতে অমিতকে খুন হতে হলো? 2 নম্বর খটকা, নকুল দাস আমার ঠিকানা জোগাড় করলো কিভাবে? নকুল দাস বলল শ্যামসুন্দর থানার ওসি সরোজ হালদার আমার ঠিকানা নকুল দাসকে দিয়েছে। অথচ অদ্ভুত ব্যাপার, সরোজ হালদারকে আমি চিনি না। নরেন্দ্রপুর থানার গিয়ে দেখলাম বড়বাবু অবিনাশ নন্দ ইব্রাহিম মাসুদকে প্রোটেকশন দিচ্ছে। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। থানা থেকে বেরিয়ে ভাবছি কি করব। ঠিক সেই সময় থানার এসআই গৌরাঙ্গ সাত্রা যেচে আলাপ করলো। ও বলল নকুল দাসকে কায়দা করে ওই নাকি আমার কাছে পাঠিয়েছে। আমার দ্বিতীয় খটকার একটা আপাত উত্তর তো পেলাম। অবিনাশ নন্দকে সরানো যদি গৌরাঙ্গর উদ্দেশ্যই ছিল, তাহলে এত ছলচাতুরি করে আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি? সে সরাসরি অফিসিয়াল চ্যানেলে লালবাজারে কমপ্লেন করলেই তো পারত। পরে বুঝেছি লালবাজার থেকে কোনো ইনভেস্টিগেশন হলে গৌরাঙ্গর পক্ষে সমস্ত খবরাখবর জানাটা অসম্ভব ছিল। পুলিশের অ্যাক্টিভিটি এলাকায় বাড়লে উগ্রপন্থীদের গোপন ডেরা পুলিশের নজরে আসতেই পারে। বস্তুত ইব্রাহিম মাসুদের কার্যকলাপ এবং তাকে অবিনাশ নন্দর প্রোটেকশন দেওয়া নিয়ে গৌরাঙ্গর তত মাথা ব্যথা ছিল না, যতক্ষণ ও এলাকায় পুলিশের আনাগোনা যৎসামান্যই ছিল। কিন্তু মাসুদ ক্রমশ তার কার্যকলাপ বাড়াচ্ছিল, ফলে এলাকায় অশান্তি বাড়ছিল। এলাকার লোকজন লালবাজারে গিয়ে কমপ্লেন করেও এসেছে। লালবাজার থেকে প্রাথমিক পরিদর্শনও করে গেছে, মাসুদের সঙ্গে কথাও বলে গেছে। গৌরাঙ্গ বিপদের গন্ধ পেল, কারণ মাসুদের বাড়ির পাশেই তো 3 জন টেররিস্ট লুকিয়ে রয়েছে। কিন্তু তোকে দিয়ে অমিত দাসের কেসটা তদন্ত করালে গৌরাঙ্গর লাভ কি? গৌতম বিভ্রান্ত। দুটো লাভ। প্রথমত, তদন্ত করে মাসুদকে দোষী সাব্যস্ত করতে পারলে খবরটা লালবাজারকে জানাতেই হবে। তখন অবিনাশ নন্দ আর মাসুদকে প্রোটেকশন দিতে পারবে না। মাসুদ জেলে গেলে এলাকায় চোরাকারবারিদের অ্যাক্টিভিটি কমে যাবে পুলিশের যাতায়াত। সুতরাং টেররিস্টরা শান্তিতে লুকিয়ে থাকতে পারবে। কিন্তু সেটা তো লালবাজারের ইন্ডিপেন্ডেন্ট টিম ইনভেস্টিগেশন করলেও হতে পারত। নাকি লালবাজারের কর্তাদের ওপর গৌরাঙ্গর ভরসা ছিল না? গল্পের শেষাংশ শোনাবো আগামী পর্বে। দর্শক বন্ধুরা এবং শ্রোতা বন্ধুরা সঙ্গে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে, আগামী সপ্তাহে। নমস্কার।